খুশি বিড়বিড় করতে করতে চলে যায় সিঁড়ির দিকে। আচমকা হাতে টেনে সোফায় বসায় রূপকথা। হেরে বলতো, তুই অব্র রুমে কি করছিলি? আবার কোনো ঝামেলা বাঁধাতে গিয়েছিলি নাকি? কই না তো আপু, আমি এখন কোনো ঝামেলা বাঁধাইনি। এরই মধ্যে রান্নাঘর থেকে ডাক আসলো নাজনীন বেগমের। রূপকথা, মা এদিকে আয় তো। আসছি আম্মু, একটু তাড়াতাড়ি আয় মা। নাজনীন বেগমের ডাকে খুশিকে আরও কিছু বলতে পারল না রূপকথা। সে চলে গেল রান্নাঘরে। খুশি যেন হাফ ছেড়ে বাঁচল, নয়তো এখনই চেপে কথা বের করে নিত রূপকথা। সেখানে অব্র দোষ থাকলেও সবাই তাকেই দোষ দিত, কারণ তাদের গুণধর ছেলে তো কোনো নারীর দিকে তাকায়ই না। নারী তো দূর থাক, পুরুষের দিকেও তাকায় না। না, যতটা ভালো ভেবেছি ব্যাটা ততটাও সুবিধের নয়। দূরে দূরে থাকতে হবে ব্যাটার থেকে। তবে যা অ্যাটিটিউড ব্যাটার, তাতে মনে হয় ব্যাটা ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। খুশির সিঁড়ির দিকে পা বাড়াবে, সামনে এসে দাঁড়ালো তুলি। আপু, তুমি আজকে কোচিং যাবে না? খুশি বেনুনি নাড়িয়ে বলল, না। তাহলে মেজো আম্মুর হাতে পড়বে কেলানি। সঙ্গে আছে অব্র ভাই। মনে নেই সেই দিনকার কথা? পিঠে যে ডাল ভেঙেছিল তোমার? না নেই। কেন? কারণ আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। অব্র ভাই জানতে পারলে আজকে আবার তোমার সব স্মৃতি ফিরিয়ে আনবে। অব্র ভাই জানতে পারলে তো বেটা বাড়িতে নেই। বাড়িটা কত শান্তি। একথা বলে খুশি আবার গা হেলিয়ে বসে পড়ল সোফায়। তুলি চিন্তিত কণ্ঠে বলল, দেখো আপু, সেটা না হয় বুঝলাম, কিন্তু মেজো মার থেকে বাঁচবে কিভাবে? তোমার স্যার তো হানিফ মিয়া কল করে মেজো মাকে সব বলে দেবে। খুশি গা হেলিয়ে মুখে একটা হাই তুলে জবাব দিল, আমার ফোন সুইচ অফ করে আম্মুর ফোনে হানিফ স্যারের নাম্বার 2400 দিয়ে সেভ করে দিয়েছি, যেন হানিফ স্যার কল দিলে আম্মু নিজের থেকেই কেটে দেয়। তুলি চোখ বড় বড় করে অবাক স্বরে বলল, এ তাই নাকি? কি সাংঘাতিক বুদ্ধি গো তোমার! এত বুদ্ধি কোথায় জমিয়ে রাখো তুমি? আমাকেও তো কিছু দিয়ে দিতে পারো নাকি? খুশি মুখ কুঁচকে তাকায় তুলির দিকে। সমস্যা নাই, ধার হিসেবে না হয় রাখবো, পরে তার সময় মতো ফেরত দিয়ে দিব। এখন আমাকে একটা বুদ্ধি দাও তো দেখি, কিভাবে আমিও আজকে প্রাইভেট যাওয়া থেকে বাঁচতে পারি। খুশি কাঁধ ঝাঁকিয়ে উত্তর দিল, তুইও গিয়ে এইটা অ্যাপ্লাই করে দে, ব্যাস হয়ে গেল। তুলি খুশি হয়ে হাত চাপড়ে বলল, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। সন্ধ্যা ঘনিয়ে আসছে, আকাশ জুড়ে সূর্যের শেষ আলো ছড়িয়ে আছে। লালচে আভা ধীরে ধীরে সোনালি হয়ে ম্লান হয়ে যাচ্ছে। হালকা বাতাসের চারপাশ যেন কোমল শান্তিতে ভরে উঠেছে। চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে বসে রয়েছেন রেহেনা চৌধুরী, সাথে রূপকথা, শশী, খুশি আর তুলি। তারা চার বোন একসঙ্গে গল্প করছে, আর রেহেনা চৌধুরী পান চিবোতে চিবোতে টিভিতে তার নজর। চার বোন বসে প্ল্যান করছে তার বিয়েতে কি করবে, কে কেমনভাবে সাজ দেবে। রূপকথা ফোন থেকে একের পর এক অনলাইনে জিনিসপত্র দেখে যাচ্ছে বোনদের। শশীর 2টা ড্রেস পছন্দ হয়েছে, তুলিও একটা পছন্দ করলো, কিন্তু খুশির কোনো ড্রেস পছন্দ হচ্ছে না। রূপকথা খুশিকে জিজ্ঞেস করলো, তোর কোনটা পছন্দ? খুশি বুক নাড়িয়ে বলল, বুঝতে পারছি না আপু, ভালো করে দেখ। দেখেছি আপু, কোনোটাই পছন্দ হয়নি আমার। ঠিক আছে, তোকে তাহলে শপিং মলে নিয়ে যাব, সেখান থেকে নিজে পছন্দ করে ড্রেস নিয়ে আসবি। এই সময়ে বাড়ি ফিরল চৌধুরী বাড়ির পুরুষেরা। প্রথমে এলো 3 ভাই। রেহেনা চৌধুরী এমদাদুল চৌধুরীকে জিজ্ঞেস করলেন, দাদু ভাইরা কই? মা পেছনেই আসছে অব্রের সাথে। তা কি নিয়ে গেলি ওখানে? এখন তো কয়েক রকম মিষ্টি আর কিছু উপহার। তারপর শাহাদাত চৌধুরী বললেন, মা ওনারা পরশু আসবেন,
এঙ্গেজমেন্টের জন্য। আমাদের কাল থেকে কাজ শুরু করে দিতে হবে। ঠিক আছে বাপ, তোরা যা গিয়ে চোখে মুখে পানি ছিটে দিয়ে খেতে বস। বৌমারা নাস্তা বানিয়েছে। 3 ভাই চলে গেলেন উপরে। এদিকে অব্র, রৌদ্র আর সেহরানও এসে পড়েছে। 3 নাতিকে দেখে এগিয়ে গেলেন রেহেনা চৌধুরী। দাদু ভাই, তোমরা এসেছো? পাশে থাকা রৌদ্র আর সেহরান উত্তর দিল, জি দাদিমণি। তবে অব্র আর কোনো রকম কথা না বাড়িয়ে চলে গেল নিজের রুমের দিকে। সিঁড়ির কাছে গিয়ে অব্র পা থামালো। অব্রকে দেখে খুশি মাথা নিচু করে ভয়ে একটা ঢোক গিলল। অব্র এক পলক তাকিয়েই চলে গেল নিজেদের রুমের দিকে। খুশি গা হেলিয়ে বসে পড়ল সোফায়। অব্র লোকটা আবার বাসায় ফিরেছে। না জানি কি অপেক্ষা করছে আজ খুশি তোর জন্য। 3 বোন আবারও জিনিস দেখায় ব্যস্ত হয়ে পড়ল। খুশি উঠে দাঁড়িয়ে বেলুনি নাড়াচাড়া করতে করতে চলে গেল রান্নাঘরের দিকে। তার খুব খিদে পেয়েছে। রান্নাঘরে নাজনীন বেগম গরম গরম মোমো তৈরি করছেন, সঙ্গে কিছু সিঙ্গারা। তা দেখে খুশির জিভে পানি চলে এলো। নাজনীন বেগম টের পেলেন মেয়েটা এখন পুরোপুরি খাবারের ধান্দায় আছে। মুচকি হেসে যে সব সিঙ্গারা ভাজা হয়ে গেছে সেগুলো তুলে রাখলেন একটা বাটিতে। খুশি বড় বড় চোখ করে লোভনীর দৃষ্টিতে তাকিয়ে আছে বাটির দিকে। হঠাৎই নাজনীন বেগমের চোখ এড়িয়ে একটা মুখে পুরি দিল সে, আর মুহূর্তে আহ বলে চেঁচিয়ে উঠল, এ কি হলো তোর? খুশি মুখ কুঁচকে কাঁদো কাঁদো গলায় বলল, বড় আম্মু, আমার মুখ পুড়ে গেল, তাড়াতাড়ি পানি দাও। পানি মুখ পুড়ে গেল আমার। কড়াই থেকে তুলে রাখলাম, আরেকটু তো সবুর করতে পারতি। খুশির চিৎকারে মরিয়ম বেগম দৌড়ে এসে পিঠে একটা কিল বসিয়ে দিয়ে বললেন, এই মেয়ের আর কবে বুঝ জ্ঞান হবে? শশী, তুলি আর রূপকথাও দৌড়ে এলো রান্নাঘরে। শশী বলল, কি হয়েছে আম্মু? একে এখানে থেকে নিয়ে যা তো মা, নয়তো ওর পিঠে আজকে ঝাঁটা ভাঙবো আমি। সবসময় একটা না একটা কিছু করেই ছাড়বে এই মেয়ে। আহ মেজো, মেয়েটার এমনি মুখ পুড়ে গেল, তার মাঝে আবার বকছো কেন? এই বাদর মেয়েকে এখন থেকে শাসন না করলে শ্বশুরবাড়ি গিয়ে করবে কি? এইভাবে সবার খাওয়ার আগে কড়াইতে রেখে সব খেয়ে বসে থাকবে। খুশি ঠোঁট উল্টে কান্না করে দিল। শশী আর রূপকথা খুশিকে নিয়ে ড্রয়িং রুমে বসালো। শশী আর রূপকথা বকতে লাগলো খুশিকে, তোকে না জিনিসপত্র দেখাচ্ছিলাম, তাহলে মুখ পুড়াতে রান্নাঘরে গেলি কেন? খুশি মাথা নিচু করে বসে আছে। সে কিছু বলতে যাবে অমনি মরিয়ম বেগম নাস্তা নিয়ে এলো ড্রয়িং রুমে। খুশির মনটা খাওয়ার জন্য উতলা হয়ে আছে, কিন্তু একটু আগে যে শরম পেল, সাথে মায়ের হাতে একটা কিল, এতে বেচারির সিঙ্গারাতে হাতও দেবে না ভেবে নিল। সবাই খাচ্ছে কিন্তু খুশি মুখ বোসা করে অন্যদিকে তাকিয়ে আছে। তারই মধ্যে সিঁড়ির কাছে এসে ডাকলো অব্র, খুশি তোর বই খাতা নিয়ে আমার রুমে আয়, আজকে তোর ক্লাস নিব আমি। নিচে থাকা সবাই অবাক দৃষ্টিতে তাকালো অব্রর দিকে। অব্র কথাটা শেষ করে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, চলে গেল নিজের রুমে। খুশির কলিজা লাফিয়ে উঠল, ভয়ে কাঁপতে লাগলো সে। এই রে, আজকে তো কোচিং যায়নি, এখন কি হবে? কি পড়া দেব আমি অব্র ভাইকে? কি ক্লাস নেবে আমার? পাশ দাঁড়িয়ে থাকা নাজনীন বেগম মুখে হাসি রেখেই বললেন, যা মা যা, ভাইয়াটা যতদিন পর পড়াবে তোকে, যা একটু পড়াশোনা কর। গিয়ে খুশি মিকি হেসে মনে মনে বলল, এ পড়াশোনা করাবে না, আমাকে মারার ধান্দা। আজকে যে কি আছে কপালে আল্লাহই জানে। দূর, সবাই মিলে শুধু আমায় মারে, ভালো লাগে না বলেই খুশি হাঁটা দিল অব্রর রুমের দিকে। চলবে।